আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় বাবার হত্যা মামলা, সরাসরি জড়িত ৯ জন গ্রেপ্তার, হামলা ভাঙচুরের পৃথক মামলা দায়ের করলেন বড় ভাই। 10 দিনের সফরে লন্ডনে গেলেন মির্জা ফখরুল। তারেক রহমানের সাথে করবেন সাক্ষাৎ। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরছে স্বৈরাচারের দোসররা, বললেন আমির খসরু। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ, এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ৫৫ জনের পরিবারকে দেয়া হবে আর্থিক সহায়তা। রাজধানীর পূর্বাচল জলসিঁড়ি আবাসিক এলাকায় হয়ে গেল রান বাংলা হাফ ম্যারাথন ২০২৪। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় অংশ নেন ২০০০ দৌড়বিদ। আরও অনেক বেশি অবস্থা খারাপ ছিল আমার, রানিং করার পর আরও অবস্থা ভালো হয়েছে। আর অফিসে আপনার পার্সোনাল লাইফে সেই চ্যালেঞ্জটাকে কীভাবে ওভারকাম করবেন সেটার একটা বড় লার্নিং হয় ওয়েন ইউ রান। এখানে আসুন, আপনারা রান করেন এবং সামাজিকভাবে সুস্থ থাকেন, মানসিকভাবে সুস্থ থাকেন। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদেরকে, সঙ্গে আমি জান্নাতুল কলি থাকছি। শুরুতেই শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন নিহতের বাবা জামাল উদ্দিন। এতে চন্দন আমান্দাস, শুভকান্তি দাস, রনক সহ ৩১ জনের নাম উল্লেখ করেছেন তিনি। আসামিরা সবাই সেবক কলোনির বাসিন্দা। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক মামলা করেছেন নিহতের ভাই। এতে ১১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় ৫০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এখনো পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জন হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত আর ৭ জন এজাহারভুক্ত আসামি। যারা ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনে সরকার কাছে আমার একান্ত অনুরোধ, সর্বোচ্চ যারা যেভাবে দোষী ভাবে যেন তাদের বিচারটা হয়। দর্শক, এই ঘটনার বিস্তারিত খবর সকাল থেকেই রাখছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। যাচ্ছি তার কাছে। অভি, একটু বলবেন, বলা হচ্ছে হত্যা মামলায় আসামি ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে একটু আমাদের জানাবেন। কলি একেবারেই সঠিক বলেছেন। এখন পর্যন্ত কিন্তু এই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে সরাসরি ৯ জন গ্রেফতার করা হয়েছে এবং এই ৯ জনই কিন্তু সরাসরি হত্যা মামলার সাথে জড়িত এবং ৭ জন কিন্তু এজাহার নামীয় আসামি। এবং আমরা দেখেছি মূলত আজকে গতকাল রাতেই মূলত মামলাটি করা হয় তার বাবার পক্ষ থেকে। তিনি যেটি বলছিলেন যে এটি কোনো রাজনৈতিক মামলা নয়, অর্থাৎ কাউকে রাজনৈতিকভাবে কাউকে ফাঁসানো হয়নি এবং যারা মূলত এই ঘটনার সাথে জড়িত কেবল তাদেরকেই আসামি করা হয়েছে। এবং এই আসামিদেরকে কিন্তু এরই মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের নাম কিন্তু এজাহার নামেও তালিকাভুক্ত রয়েছে। এবং পুলিশের মুখপাত্র থেকে বলা হয়েছিল যে যারাই মূলত এই ঘটনার সাথে জড়িত এরই মধ্যে তা আসলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তারা আসলে কাজ করছেন, তদন্ত কার্যক্রম তারা একেবারেই সঠিকভাবে মামলাটি নিয়েছেন এবং যাতে করে সবাই এই যাদেরকে আসামি করা হয়েছে সকলে যাতে ধরা পড়ে এবং প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার কথা বলছিলেন। এবং আমরা পরিবারের পক্ষ থেকে বাবার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছিলেন যে যেহেতু মামলা করা হয়েছে এবং ৩ দিন পর গতকাল রাতেই মামলা করার পরে এবং পরিবারের পক্ষ থেকেই তাদের দাবি যে এই যে সাইফুল ইসলাম আলিফ আইনজীবীকে হত্যা করা হলো, একেবারেই দিনে দুপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ঘটনার সাথে সকলকে যাতে আইনের আওতা নিয়ে আসা হয়, এখানে যাতে কেউ বাদ না যায়, অর্থাৎ কাউকে যেন বাদ দেয়া না হয় এবং যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে একেবারে চিহ্নিত করে সকলকে যেন আইনের আওতা নিয়ে আসা। এবং পুলিশের ৩টি মামলা এবং পরিবারের পক্ষ থেকে 2টি, এখন পর্যন্ত 5টি মামলায় ৩৯ জনকে গ্রেফতার করেছে এবং যাদের ৭ জন কিন্তু এজাহারনামী আসামিভুক্ত। এবং পুলিশ বলছে একেবারেই তদন্তের মাধ্যমে প্রত্যেককে কিন্তু এই আইনের আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ আপনাকে অভি।
10 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের BG-201 নম্বর ফ্লাইটে সকাল 8টা 20 মিনিটে সস্ত্রীক ঢাকা ছেড়েছেন তিনি। এই সফরে তিনি বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি এবং আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরে আসছে স্বৈরাচারের দোসররা, কখনো আনসার, কখনো সংখ্যালঘু বা কখনো ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলন হিসেবে। এই মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। সকালে গণফোরামের সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্ট হটানোর ঐক্য অটুট রাখতে হবে, যার মৌলিক রূপ গণতন্ত্র। গণতন্ত্র ফেরাতে সরকারকে সহায়তা করার আহ্বান জানান তিনি। বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক ক্ষমতা ট্রান্সফারে সরকারকে সহায়তা করতে হবে। গণতন্ত্রে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারলে জবাবদিহিতা আসবে বলে মনে করেন তিনি। আরও বলেন, ভোটের পরে যে সরকার হবে সেই সরকার 31 দফা সংস্কার বাস্তবায়ন করবে। নির্বাচনী সংস্কার শেষ করে দ্রুত ভোট দেওয়ার কথা বলেন আমির খসরু। স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ, এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ময়মনসিংহ বিভাগের নিহত 55 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ময়মনসিংহ নগরের টাউন হল অডিটোরিয়ামে চলছে অনুষ্ঠান। এতে যোগ দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম। উপস্থিত আছেন বিভাগের 4 জেলার শহীদ পরিবারের সদস্যরা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানিয়েছে 99 জন শহীদের তালিকা করেছেন তারা। এদের মধ্যে প্রথম ধাপে আজ 55 জনের পরিবার পাচ্ছে সহায়তা। দেয়া হচ্ছে 5 লাখ টাকা করে। কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন। আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে, আজকের এই মঞ্চ থেকে, আমরা যদি বেঁচে থাকি, আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। সেখানে আছেন আমাদের সহকর্মী হুসাইন শাহিদ, সরাসরি যোগ দিয়ে জানাবেন সেখানকার অবস্থা। শাহিদ, একটু জানাবেন আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে কিনা, আর কি কি তথ্য সেখানকার আছে এই মুহূর্তে একটু আমাদের জানাবেন। ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এরই মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন সার্জিস আলম। তিনি তার বক্তব্যে বলেছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যাদের হাতে এই ছাত্ররা এবং যারা শহীদ হয়েছেন, তারা যেন কোনোভাবে তারা যেন কোনোভাবেই আইনের কোনো ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। প্রয়োজনীয় ভিডিও ফুটেজ দেখে যেভাবে পারা যায় সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং বিচারের আওতায় আনা হয়। তিনি এভাবে বক্তব্য রেখেছেন এবং শহীদ পরিবারদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে তাদের যে কোনো ধরনের নিরাপত্তায় এবং তাদের যে কোনো ধরনের সমস্যায় জুলাই ফাউন্ডেশন তাদের সাথে থাকবে এবং যে কোনো সমস্যায় ঢাকা যে অফিস রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের, সেখানে যোগাযোগ করার জন্য তারা অনুরোধ করেছেন। এই মুহূর্তে শহীদ পরিবারের এখানে 55 জনকে যে সহায়তা সেটি বিতরণ করা হবে। ময়মনসিংহ বিভাগের 4টি জেলার যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে তারা প্রাথমিকভাবে এখানে 99 জনের মতো নাম পেয়েছিলেন, কিন্তু সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ফোনে। সে কারণে 55 জনকে নিশ্চিত করতে পেরেছেন অনুষ্ঠানস্থলে আসার জন্য। তাদেরকে আজকে এই সহায়তা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যারা থেকে যাবেন তাদেরকে তাদের নাম সংগ্রহ করে এবং নিশ্চিত হয়ে তাদেরকে সেই সহায়তা পৌঁছে দেবেন বলে
সাতক্ষীরায় জামায়াতের রুকুন সম্মেলন শেষে দলীয় সমাবেশে যোগ দিবেন জামায়াতের আমির। সেখানে আছেন সহকর্মী শামীম রেজা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শামীম, একটু জানাবেন সমাবেশে আসা কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, একই সাথে রুকুন সম্মেলনের ব্যাপারে আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদের একটু জানাবেন। হ্যাঁ কলি, দীর্ঘ 1.5 যুগ পরে সাতক্ষীরাতে জামাতের এই আয়োজন। এখানে শুরুতেই আসলে আপনার কর্মী সম্মেলনটা আসলে 2টা থেকে শুরু হবে, তবে তার আগে রোকন সম্মেলনে যোগ দিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এখন তিনি রোকন সম্মেলনেই বক্তব্য রাখছেন, রোকনদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি রাখছেন। সেখানকার প্রোগ্রাম শেষ করে তিনি আনুমানিক 2টা নাগাদ আসলে সমাবেশ স্থলে আসবেন। তবে সকাল থেকে নেতাকর্মীরা আসলে বিভিন্ন স্লোগানে আসলে পুরো স্কুল প্রাঙ্গণ মাঠ মাতিয়ে রেখেছেন। ছোটোখাটো মিছিল নিয়ে বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে তারা আসলে সমাবেশে যোগ দিচ্ছেন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আসলে সাতক্ষীরা সরকারি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল মাঠের এই প্রাঙ্গণটি প্রায় কানায় কানায় পরিপূর্ণ। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে পুরো মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। তবে এখানকার যারা নেতাকর্মীরা আছেন তারা বলছেন যে এই মাঠের যে আয়তন তাতে আসলে এটা সংকুলান হবে না। আশেপাশে যেসব সড়কগুলো আছে সেই সব সড়কগুলোও নেতাকর্মীদের অবস্থান নিতে হবে এবং এজন্য তারা সেই বন্দোবস্তও করে রেখেছেন। পুরো শহর জুড়ে আসলে সাউন্ড সিস্টেম দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং এখনই ইতিমধ্যে আশপাশের রাস্তাগুলোই যানজটও তৈরি হয়ে গেছে এই সমাবেশকে কেন্দ্র করে। এবং প্রতিনিয়ত সময়ের সাথে সাথে আসলে নেতাকর্মীদের চাপ বাড়ছে এবং নেতাকর্মীরা বলছেন যে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে সাতক্ষীরাতে জামাতের কার্যক্রম, জামাতের পরিধি আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা করছেন জামাতের নেতাকর্মীরা। ধন্যবাদ আপনাকে শামীম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করলেন পিয়ংইয়ং সফররত রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোৎসভ। শনিবার দুজনের সাক্ষাতের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। কেসিএনএ জানায় শুক্রবার এক অনুষ্ঠানে অংশ নেন তারা, একসাথে করেন নৈশভোজ। এর আগে বৈঠক হয় দুজনের। কিম বলেন রুশ ভূখণ্ডে ইউক্রেনের দূরপাল্লার অস্ত্র ব্যবহার যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের নমুনা। মস্কো নিজেই আত্মরক্ষার সক্ষমতা রাখে, সেই মন্তব্য করেন তিনি। মস্কোর সাথে সব খাতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন উত্তর কোরীয় এই নেতা। দেহের প্রয়োজনে দৌড়, জীবনের প্রয়োজনে দৌড়। শারীরিক ব্যায়ামের সাথে দৈনিক 20 থেকে 30 মিনিট দৌড়ানোর অঙ্গীকার নিয়ে রাজধানীর পাশে পূর্বাচল জলসেরি আবাসিক এলাকায় হয়ে গেল রান বাংলা হাফ ম্যারাথন 2024। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এই আয়োজনে অংশ নেন সারা দেশের হাজারো প্রতিযোগী। ভোরের আলো ফোটার আগেই ঝলমলে শুরু জলসিঁড়ি রান বাংলা হাফ ম্যারাথনের। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এবং রান বাংলার যৌথ উদ্যোগে দৌড়ের ইভেন্টে নারী, পুরুষ, কিশোর, তরুণ ও বয়স্ক সবাই অংশ নেন। ছিল মোট 4টি ক্যাটাগরি, 21 কিলো এলিট ও সাধারণ আর 10 কিলো এলিট ও সাধারণ। যারা পেশাদার দৌড়বিদ তারা এলিট বিভাগে অংশ নিয়েছেন। সব মিলে প্রায় 2000 দৌড়বিদ অংশ নেন আয়োজনে। পূর্বাচলের জলসিঁড়ি আবাসিকের সাজানো গোছানো রাস্তা আর গাছপালা ঘেরা জায়গায় দৌড়াতে খুব বেশি বেগ পোহাতে হয়নি বলে জানান সবাই। এটা একটা এক্সাম্পলারি ইভেন্ট তৈরি করেছে। আমার মনে হয় যে সবাই এরকম ধরনের ইভেন্ট ফলো করলে, এখানে ভলেন্টিয়ার থেকে শুরু করে ফুড অ্যারেঞ্জমেন্ট, ট্র্যাক অ্যান্ড এভরিথিং ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল, কারণ অনেকগুলো গাড়িতে দেখলাম যে পূর্বাচল থেকে গাড়িতে নিয়ে আসছে। হ্যাঁ, এতে কোনো সমস্যা হয় নাই। সকাল থেকে খুব উৎসবমুখর পরিবেশে সব মানুষজন জড়ো হয়েছে। আর যথেষ্ট হাইড্রেশন ছিল প্রত্যেকটা পয়েন্টে এবং রানার্সদের জন্য যথেষ্ট ভলেন্টিয়ার ছিল, ফ্যাসিলিটি ছিল এবং খুব ডিসিপ্লিনড ওয়েতে। ভোর 6টা থেকে শুরু হয়ে দৌড়ের সময় বেঁধে দেওয়া ছিল 3.5 ঘন্টা। বেশিরভাগ দৌড়বিদ সে সময়ের আগেই সফলভাবে শেষ করেন হাফ ম্যারাথন বা 10 কিলো দৌড়। দৌড় শেষে জলসিঁড়ি আবাসিকের সেন্ট্রাল পার্ক পরিণত হয় দৌড়বিদদের মিলন মেলায়। শরীরকে সুস্থ রাখতে দৌড় যে কত গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন সবাই। আমরা সবাইকে এনকারেজ করি যে এখানে আসুন, আপনারা রান করেন
এবং মানে সামাজিকভাবে সুস্থ থাকেন, মানসিকভাবে সুস্থ থাকেন, শারীরিকভাবে সুস্থ থাকেন। স্বাস্থ্য আরও অনেক বেশি অবস্থা খারাপ ছিল আমার, রানিং করার পর আরও অবস্থা ভালো হয়েছে, উন্নতির দিকে। আর অফিসে আপনার পার্সোনাল লাইফে সেই চ্যালেঞ্জটাকে কিভাবে ওভারকাম করবেন সেটার একটা বড় লার্নিং হয় ওয়েন ইউ রান। একটু স্টাডি করে নামলে এই জার্নিটা আপনার ক্ষেত্রে অনেক বেশি উপভোগ্য হবে এবং আপনি এইটাতে নিজেই নতুনভাবে চিনতে শিখবেন। ট্রেনিংয়ের বিকল্প নাই, প্রথম কথা হলো এটা। সেকেন্ড হলো যে আপনাকে এটা রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে। এটা যে শুধু হঠাৎ করে একদিন আসলাম, রাস্তায় নামলাম, দৌড়ালাম, ব্যাপারটা এরকম না। আয়োজনে এলিট ক্যাটাগরির 21 ও 10 কিলো দৌড়ে নারী ও পুরুষ বিভাগে সেরাদের তালিকায় ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।